নবম শ্রেণীর ছাত্রদের বলছি, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সক্রিয় শোষণ। এর আগের দিন তোমাদেরকে নিষ্ক্রিয় শোষণ সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। সেখানে ব্যাপন এবং অভিস্রবণ সম্পর্কে যথেষ্ট কিছু বলা হয়েছে। আজকে দেখব আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ। সক্রিয় শোষণ বলতে যে শোষণটা উদ্ভিদের শক্তির দ্বারা সংঘটিত হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় শোষণ। এখানে লার্জ ডেনসিটি থেকে স্মল ডেনসিটির দিকে অণুগুলি যায়, রস অণুগুলি। আর এখানে যে শক্তিটা দরকার সেই শক্তিটা শোষণ প্রক্রিয়ার ফলে যে এটিপি তৈরি হয় সেই এটিপি এখানে শক্তিটা সাপ্লাই করে। এখানে দেখো একটা কোষ পর্দার ছবি দেখানো হয়েছে। বাইরের দিকে দ্রাব কণাগুলো আছে আর ভিতরে একটা বড় ক্যারিয়ার প্রোটিন, যে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে কি ওই দ্রাব কণাগুলো ভিতরের দিকে প্রবেশ করে এটিপির সাহায্যে। এখানে কি ক্যারিয়ার প্রোটিন বাহক হিসেবে কাজ করে বাইরের দিকে দ্রাব কণাগুলো ভিতরের দিকে প্রবেশ করা। এখানে এটিপি ভেঙে এডিপি ও অজৈব ফসফেট তৈরি করে এবং এই এনার্জির প্রভাবে বাইরের দ্রাব কণাগুলো ভিতরের দিকে প্রবেশ করে। এটা আমরা জানলাম। এরপর দেখব যে সেল টু সেল ট্রান্সপোর্ট, অর্থাৎ কোষে কোষে পরিবহন। কোষে কোষে পরিবহনটা কিভাবে হয় বা কাকে বলে? না, একটা কোষ থেকে আর একটা কোষ এইভাবে ক্রমান্বয়ে যে ভিতরের দিকে কোষে কোষে যে পরিবহনটা হয় তাকে কোষে কোষে পরিবহন বলা হয়। এখানে দেখো একটা মূলের ছবি দেখানো হয়েছে। মূলের এটা মূলরম, এককোষী মূলরম। মূলরমের পাশে যে গোল গোল কণাগুলো আছে এগুলো মাটির কণা, জলকণা, কৈশিক জল বা কৈশিক স্থান। এখান থেকে এই মূলরম অঞ্চলের ঘনত্ব এই বাইরের কৈশিক স্থান থেকে ঘনত্ব অপেক্ষা বেশি হয়। এখান থেকে জলটা মূলরম অঞ্চলে ঢুকে যায়। মূলরম থেকে কি এর মূল পর্দার বাইরের দিকে প্রবেশ করে এখান বা তারপর এখানে কটেক্স অঞ্চলে প্রবেশ করে। এবার এই কোষটার থেকে তার পরের কোষটার ঘনত্ব যেহেতু বেশি, তো তার থেকে এই দিকে যায়। এইভাবে ক্রমান্বয়ে বেশি থেকে কম করে আসে গ্র্যাজুয়ালি এন্ডোডার্মিস বা অধস্তকে আসে। অধস্তক থেকে কি আমাদের ভিতরের দিকে আস্তে আস্তে এটা একবারে জাইলেম বাহিকায় পৌঁছায়। অর্থাৎ এখানে কি একবারই কোষ থেকে কোষ, মানে কোষে কোষে যে পরিবহনটা হচ্ছে এটা কি বলা হয়? কোষে কোষে পরিবহন। এটা আমরা জানলাম। এবারে আমরা জানলাম যে মিনারেল ট্রান্সলোকেশান, উদ্ভিদের খনিজ লবণগুলো কিভাবে পরিবহন হয়। তো খনিজ আয়নগুলো পরিবহনটা দুটোভাবে হয়। একটা প্যাসিভ আয়ন অ্যাবজর্পশান বা নিষ্ক্রিয় আয়ন শোষণ, এটা এক্সেপ্ট এনার্জি। অর্থাৎ উদ্ভিদের যে আয়ন শোষণটা বা লবণ শোষণটা শক্তি ব্যতি রেখে গাঢ়ত্বের মাত্রার অনুযায়ী বেশি গাঢ়ত্বের থেকে কম গাঢ়ত্বের দিকে সংগঠিত হয়, তখন সেটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ। আর এই নিষ্ক্রিয় শোষণে কোনো শক্তির প্রয়োজন হয় না। আর নাম্বার 2, অ্যাক্টিভ আয়ন অ্যাবজর্পশন, অর্থাৎ সক্রিয় আয়ন শোষণ। এটা কিভাবে হয়? না, উইথ এনার্জি, অর্থাৎ উদ্ভিদের যখন লবণ আয়ন শোষণটা শক্তির প্রভাবে সংগঠিত হয়। আমরা সাধারণত জানি আয়নগুলো বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যায়, কিন্তু যখন কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যাবে তখন কি আমাদের শক্তির দরকার। এই শক্তির প্রবাহে আয়নগুলি নতিমাত্রার বিপরীতে, অর্থাৎ কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যায়। এখানে শক্তি লাগে, তাই একে সক্রিয় শোষণ বলা হয়। এরপর আমরা যেটা জানব যে কন্ডাকশন ইন প্ল্যান্ট, উদ্ভিদের পরিবহনটা কিভাবে ঘটে। না, পরিবহনটা দুভাবে ঘটে। একটা হচ্ছে আপওয়ার্ড ট্রান্সলোকেশন। আপওয়ার্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, ট্রান্সলোকেশন মানে হচ্ছে পরিবহন। অর্থাৎ উদ্ভিদের যে পরিবহনটা উপরের দিকে সংঘটিত হয় তাকে ঊর্ধ্ববাহী বা ঊর্ধ্বমুখী পরিবহন বলা হয়। ঊর্ধ্বমুখী পরিবহন অর্থাৎ মূলরম, এই যে এখানে দেখো তোমরা যে মূলরম অঞ্চল, এটা হচ্ছে কাণ্ড, এখানে হচ্ছে পাতা। তো এই মূলরম অঞ্চলের যে কৈশিক স্থানগুলো আছে, এই কৈশিক স্থান থেকে জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণগুলো মূলরম অঞ্চলে প্রবেশ করে। মূলরম অঞ্চল থেকে জাইলেমে যায়।
জাইলেম কলার মানে কলাতে যখন আসে তারপর ঊর্ধ্বমুখে এগুলো উপরের দিকে যায়, পাতায় বা উদ্ভিদের উপরের অংশে পৌঁছায়, সেটাকেই বলা হয় ঊর্ধ্বমুখী পরিবহন। তো এই ঊর্ধ্বমুখী পরিবহনটা আমাদের জাইলেম কলার মাধ্যমে ঘটে। তো এখানে দেখো যে কীভাবে সংগঠিত হয় এই ঊর্ধ্বমুখী পরিবহন। ঊর্ধ্বমুখী পরিবহনটা তৈরি হয়, এখানে দেখো আমি 4টে পয়েন্ট করেছি। একটা কন্টিনিউয়াস কলাম অর্থাৎ অবিচ্ছিন্ন একটা স্তম্ভ তৈরি হয় কাণ্ড বরাবর, জাইলেম বাহিকা বরাবর। একটা রুট প্রেসার বা মূলজ চাপ, একটা অ্যাবজর্পশন মানে শ্বসন, আর এরিয়াল অ্যাবজর্বেশন মানে হচ্ছে একটা বায়বীয় চাপ। এখানে দেখো এই তো তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে মূলরম অঞ্চল থেকে জলটা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে, জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণগুলো জাইলেম বাহিকায় পৌঁছায়, মূলের জাইলেম। এই জায়গায় যখন মূলের আসে, এই জায়গায় বিশাল একটা চাপ সৃষ্টি হয়, যে চাপের প্রভাবে জল এবং জলে দ্রবীভূত লবণগুলো উপরের দিকে পৌঁছায়। এই চাপটা এই জাইলেম বাহিকায় মূলের যে চাপের সৃষ্টি হয় তাকে রুট প্রেসার বা মূলজ চাপ বলা হয়। এই মূলজ চাপের ফলে জলটা আস্তে আস্তে উপরের দিকে সংগঠিত হয়। আর এই দিকে উপর দিকে যে জাইলেম বরাবর একটা যে অবিচ্ছিন্ন কলম, একটা অবিচ্ছিন্ন স্তম্ভ, একটা পিলারের মতো তৈরি হচ্ছে, এটাকে অবিচ্ছিন্ন স্তম্ভ বলা হয়। আর এখানে কি বায়বীয় চাপ, বায়বীয় চাপের মাধ্যমেও জলটা আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে সংগঠিত হয়, এটা আমরা জানলাম। আর এরপর আমরা জানব যে ডিফারেন্ট থিওরি অফ অ্যাসেন্ড অফ স্যাপ। অ্যাসেন্ড অফ স্যাপ মানে কি রসের উৎস্রোত। এই রসের উৎ মানে কি উপরের দিকে, স্রোত মানে প্রবাহ, অর্থাৎ যে প্রক্রিয়ায় জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণগুলো উদ্ভিদের নিচের থেকে উপরের দিকে যায় তাকে বলা হয় রসের উৎস্রোত। তো রসের উৎস্রোত সম্পর্কে অনেক মতবাদ আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে 2টি মতবাদ আছে। সেই 2টি মতবাদের মধ্যে প্রথমটা হচ্ছে রুট প্রেসার থিওরি, আর নাম্বার 2 হচ্ছে ট্রান্সপিরেশন পুল অ্যান্ড কোহেশন থিওরি। এগুলো আমরা জানবো। রুট প্রেসার থিওরি কি না, কটেক্সের মধ্যে রসস্ফীতিজনিত চাপ। কটেক্স কাকে বলা হয়? এই যে উদ্ভিদের এই বাইরের পর্দার বাইরের আবরণটা আছে, বাইরের আবরণ থেকে এন্ডোডার্মিস যে এই আবরণটা আছে, এই মাঝের কোষগুলোকে কটেক্স অঞ্চল বলা হয়। তো বাইরের থেকে জল যখন যায় কটেক্সের মধ্যে আসে, এই কটেক্সের মধ্যে যখন আসে তখন একটা বিশাল চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে কি এখানে দেখো কটেক্সের রসস্ফীতিজনিত চাপটা বাড়ে। রসস্ফীতিজনিত চাপ মানে হচ্ছে কোনো একটা কোষে যখন জল প্রবেশ করে তখন সে যে চাপ অনুভব করে তাকে রসস্ফীতিজনিত চাপ বলা হয়। আর এই রুট প্রেসার থিওরিটা স্টিফেন হেলস 1727 সালে এটা প্রচলন করেন, হয় মতবাদটা দেন। তো এই মূলজ চাপ প্রক্রিয়ায় জলটা নিচের থেকে 30 থেকে 34 ফিট, এত ফুট 30 থেকে 34 ফুট উচ্চতায় উঠতে পারে। আর এটা প্রধানত বিরুৎ জাতীয় উদ্ভিদে এই ধরনের মানে কি ঘটনাটা ঘটে। কিছু কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। তাছাড়া গুপ্তবীজী উদ্ভিদের এই প্রক্রিয়ায় জল উপরের দিকে যায় না। এরপর যেটা আমরা যাব যে ট্রান্সপিরেশন পুল এবং কোহেশন থিওরি। ট্রান্সপিরেশন পুল মানে বাষ্পমোচন টান, আর কোহেশন থিওরি মানে হচ্ছে সমসংযোগ বল বা অসমসংযোগ বল। এখানে দেখো এটা ডিকসন এবং জোলি 1894 সালে এই মতবাদটা দেন। তো এই মতবাদটার মূল বিষয়বস্তু হচ্ছে 3টি বল এখানে ক্রিয়া করে। একটা কোহেশন ফোর্স মানে সমসংযোগ বল, একটা অ্যাডহেশন ফোর্স মানে হচ্ছে অসমসংযোগ বল, আর একটা হচ্ছে ট্রান্সপিরেশন পুল মানে হচ্ছে বাষ্পমোচন টান। তো সমসংযোগ বল কাকে বলা হয় না, যখন দুটো একই প্রকার কণা, মনে করো দুটো জল কণা বা দুটো রস কণা, এই তাদের মধ্যে সম কণার মধ্যে যে টানটা অনুভব হয় সেটাকে সমসংযোগ বল বলা হয়। তাহলে এই সমসংযোগ বলের ফলে
সমজাতীয় আয়নগুলি বা সমজাতীয় কণাগুলি একে অপরের দিকে একটা আকর্ষণ হয়। এই আকর্ষণের ফলে জল আস্তে আস্তে উপরের দিকে যায়, জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণগুলো। আর অ্যাডেশন ফোর্স মানে অসমসংযোগ বল। অসমসংযোগ বল মানে কি, ভিন্ন প্রকার আয়নের মধ্যে যে আকর্ষণ বা যে বল ক্রিয়া করে। যেমন মনে করো একটা রসকণার সাথে একটা জলকণা, বা একটা জলকণার সাথে একটা লবণকণা, এদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটাকে অ্যাডেশন ফোর্স বা অসমসংযোগ বল বলা হয়। আর এই বলের প্রভাবে একটা জলকণা একটা রসকণার সাথে আকর্ষিত হয়ে আস্তে আস্তে উপরের দিকে যায়। আর ট্রান্সপিরেশন পুল মানে হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান কি, মনে করো এইখানে দেখো তোমরা, এই জায়গায় মনে করো একটা জলকণা আছে, এই জায়গায় একটা জলকণা আছে, এই জায়গায় একটা জলকণা আছে, তাহলে এগুলো তো সমজাতীয় অণু, মানে একই প্রকার। এই অণু এই অণু এই অণু এই অণু তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে বলা হয় সমসংযোগ বল বা কোহেশন অ্যাডেশন থিওরি। এর ফলে জলটা আস্তে আস্তে উপরের দিকে যায়। আর অ্যাডেশন বা অসমসংযোগ বল কাকে বলা হয় না, এইটা মনে করো লবণ কণা, এটা মনে করো জল কণা, এটা মনে করো লবণ কণা, এই ভিন্ন প্রকার কণার মধ্যে যে আকর্ষণ বলগুলো দেখা যায় তাদের বলা হয় অসমসংযোগ বল। এই বলের প্রভাবে একটা জলকণা একটা রসকণা বা একটা জাইলেম কলার অনুসারে আস্তে আস্তে আকর্ষিত হয়ে জলটা উপরের দিকে যায়। তো আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সময় এই মূল থেকে একের পাতা পর্যন্ত একটা নিচের থেকে উপরের দিকে একটা উঁচু রকম পিলারের মতো একটা স্তম্ভের মতো দেখা যায়। এটাকে বলা হয় জাইলেম স্তম্ভ। আর এখানে একটা দেখো, পাতাতে আমরা জানি বাষ্পমোচন পাতাতে হয়, পাতার থেকে মনে কর পাতার প্রথম কোষটা থেকে যখন এক অণু জল বেরিয়ে গেল, তখন কি এই পাতার সংলগ্ন কোষ থেকে এক অণু জল ঘাটতি হয়, ফলে কি তার পরবর্তী কোষের জলচাপটা বেশি হয়। এটা মানে এই যে কোনা যে অণুটা থেকে জলটা বেরিয়ে যায় বা যে কোষটা থেকে, ফলে কি জল তার নিকটবর্তী কোষ থেকে জলটাকে নেয়, ফলে তো স্বাভাবিক অবস্থায় আসে। জলটা আবার যে কোষ থেকে নেয় সেই কোষের একটা রসস্ফীতজনিত চাপ কমে যায়, ফলে সে আবার তার আগের কোষা থেকে জল নেয়। এইভাবে কন্টিনিউয়াসলি একবার মূল থেকে একবারই পাতা পর্যন্ত একটা টানের সৃষ্টি হয়। এই টানটাকে বলা হয় বাষ্পমোচন টান। যেহেতু বাষ্পমোচনের ফলে এই টানটা সৃষ্টি হচ্ছে, আর এই জাইলেম বাহিকা বরাবর একটা স্তম্ভ সৃষ্টি হয়, তাহলে এখানে বাষ্পমোচন টান বুঝলাম, একটা কন্টিনিউয়াস স্তম্ভ বা পিলার বুঝলাম। এর প্রভাবে জলটা আস্তে আস্তে মূল থেকে পাতায় অর্থাৎ উপরের দিকে পৌঁছায়। এটাই হচ্ছে ডিকসন এবং জলির মতবাদ। এরপর আমরা জানব যে ঊর্ধ্বমুখী পরিবহন বা আপওয়ার্ড এই ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন। অর্থাৎ আমরা জানি উদ্ভিদের পাতার অর্থাৎ উপরের অংশে খাদ্য তৈরি হয় পাতাতে। সেই খাদ্যটা দেহের বিভিন্ন অংশে উপরের দিকে নিচের দিকে অর্থাৎ মূলের কোষে কাণ্ডের কোষে সেই খাবারটা পৌঁছায়। এই খাবারটা যে পাতা অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসছে, এটাকেই বলা হয় নিম্নমুখী পরিবহন। আর এই খাদ্যের পরিবহন, খাদ্য বলতে সেখানে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন প্রকার খনিজ লবণ, অম্ল, এগুলো পরিবাহিত হয়। আর এখানে দেখো ফ্লোয়েম কলা, আর এই খাদ্যের পরিবহনটা আমাদের নালিকা বান্ডিলের ফ্লোয়েম কলার মাধ্যমে সংগঠিত হয়। আমরা ক্লাস 8-এ দেখেছি ফ্লোয়েম কলা 4 ধরনের কোষে তৈরি, তার মধ্যে একটা হচ্ছে সিগন্যাল। সিগন্যালগুলি খাড়াভাবে একটার উপর আর একটা সাজানো থাকে এইভাবে, আর একটার সাথে অপরটা যেখানে টাচ থাকে সেখানে প্লাজমোডেসমাটা ছিদ্র দ্বারা যুক্ত থাকে, এর চালনির ছিদ্র বা ছিদ্র। আর এইখান থেকে খাবারটা এই ছিদ্রের মাধ্যমে আস্তে আস্তে খাড়াভাবে নিচের দিকে যায়, উপরের দিকে যায়, পার্শ্বের দিকে যায়, অর্থাৎ প্রত্যেকটা কোষে সেই খাবারটা পৌঁছে যায়। আর এখানে দেখো সিগন্যালের সংলগ্ন যে কোষগুলো থাকে সেগুলোকে সঙ্গী কোষ বলা হয়। আর এখানে দেখো সঙ্গী কোষের প্রাচীরের গায়ে যে এক ধরনের ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়, যেগুলো কূপ বলা হয়। এই কূপের মাধ্যমে কি হয়, সিগন্যাল থেকে খাদ্যটা সঙ্গী কোষ থেকে আসে, সঙ্গী কোষ থেকে আবার কূপের মধ্যে বাইরের দিকে ফ্লোয়েম প্যারেনকাইমা কোষে আসে। এইভাবে খাবারটা চারিদিক দিকে
পৌঁছে যায়। এবারে শেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফিউশন অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের ব্যাপন। আমরা উদ্ভিদের গ্যাস সাধারণত দুটো গ্যাস সম্বন্ধে বুঝব, অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, অর্থাৎ পাতার কোষের অভ্যন্তরীণ কার্বন ডাইঅক্সাইডের চাপটা অপেক্ষা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের চাপটা বেশি হয়। ফলে ব্যাপন প্রক্রিয়ার বাইরের বেশি ঘনত্বের কার্বন অক্সাইডটা পত্ররন্ধ্র দ্বারা পাতার অভ্যন্তরে কম ঘনত্বের দিকে যায়। এরপর কি পাতার কোষে মেসোফিল কলার কোষে কার্বন ডাইঅক্সাইড পৌঁছে সেখানে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় শর্করা জাতীয়, এবং বাই প্রোডাক্ট উপজাত পদার্থ হিসেবে যে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেনটা ঘনত্ব আস্তে আস্তে পাতার কোষের মধ্যে বৃদ্ধি পায়। ফলে কি পরিবেশের অক্সিজেনের ঘনত্ব অপেক্ষা কোষের ঘনত্ব বেশি হয়ে যায়। ফলে কি পাতার কোষগুলো এই অতি ঘনত্বযুক্ত অক্সিজেনটা পরিবেশের মধ্যে ত্যাগ করে, ফলে কি বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ হয়। এইভাবে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদেরা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন মানে কি ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ এবং পাতার মধ্যে আদান প্রদান করে। তোমাদের এতটুকুই ছিল আজকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।